আসসালামু আলাইকুম। আমি ফারদিন আহমেদ। আবারও তোমাদের সামনে হাজির হয়েছে একটি নতুন অধ্যায় আজকে আহ, শুরু করার জন্য। আজকে আমরা মূলত যে অধ্যায়টি পড়বো সেই অধ্যায় হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়, যেটা আমরা বল হিসেবে জানি। তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টা পরীক্ষা মানে অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি, কারণ প্রতি বছর এখানে এই অধ্যায় থেকে তোমার মানে প্রশ্ন হয় আর কি। তো দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং বলতে গেলে তোমার চতুর্থ অধ্যায়, এই কয়েকটা অধ্যায় একদম তোমার পরস্পরের সঙ্গে খুবই সম্পর্কিত, বুঝছো? কারণ প্রতিনিয়ত কি হয় যে তৃতীয়র সাথে দ্বিতীয় বা দ্বিতীয়র সাথে দ্বিতীয় সূত্রগুলো তোমার চতুর্থ মানে এইসবে ঘোরায় ফিরায় কাজে লাগে। তো আজ আমরা যেই বিষয়টা প্রথমে জানবো, ও আচ্ছা, এই অধ্যায়ের নাম হচ্ছে বল, বুঝছো? এই অধ্যায়ের নাম হচ্ছে বল। ওকে, ফাইন। এই অধ্যায়ের নাম হচ্ছে বল। হুম। আর দেখো, এই অধ্যায়টাকে শুরু করার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে একটু বেসিক ধারণা দরকার। এর মধ্যে কি কি পারে, যেমন আমরা এই বল সম্পর্কে জানার আগে একটা বিষয় জানবো, যেটা হচ্ছে জড়তা। বুঝছো? জড়তা। জড়তা কি? আমরা অনেক সময় বলি না যে যে ধরো এক জায়গাতে অনেকক্ষণ ধরে আমরা বসে আছি কিংবা শুয়ে আছি, তো তখন আমরা মানে কথায় কথায় বলি যে একদম ভাই শরীর জড়ো হয়ে গেছে। এর মানে কি? মানে হচ্ছে ধরো তুমি অনেকক্ষণ শুয়েছিলা, তোমার শরীরটা মুভমেন্টে ছিল না, তো তোমার শরীর কি, যেই শুয়েছিলা স্টাক ছিলা, তোমার শরীর পরবর্তীতে স্টাকই থাকতে চায়। বুঝছো? তো আমরা আরো উদাহরণ দেখবো। প্রথমে সংজ্ঞা দেওয়া যাক, চলো। জড়তা মূলত কি বলা যায়, যে কোনো বস্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে কিন্তু গতি, স্থিতি, প্রসঙ্গ কাঠামো এইসব বিষয়ে খুব বিস্তারিত আলোচনা করছি। তোমরা সেই ভিডিওগুলোও কিন্তু দেখো, নয়তো এই বিষয়ে বুঝতে সমস্যা হতে পারে। আচ্ছা, জড়তা। কোনো বস্তু যে অবস্থায় আছে, যে অবস্থায় আছে বলতে সে স্থির নাকি গতিশীল, বুঝছো? যে অবস্থায় আছে, আমি সংজ্ঞাটা দিই পরে বলবো। কোনো বস্তু যে অবস্থায় আছে, চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় জড়তা বা ইনার্সিয়া যেটাকে বলে। যে এটা কেমন কথা ভাই, যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকবে। দেখো, একটা বিষয় খেয়াল করো। জড়তার কনসেপ্ট অনেকটা গতি এবং স্থিতির সঙ্গে সম্পর্কিত, এবং এর প্রকারভেদও আছে, তোমার গতি জড়তা এবং স্থিতি জড়তা। তো এই বিষয়টা কেমন, ধরো কোনো একটা বস্তু তোমার ঘর্ষণহীন জায়গায় সে সমবেগে গতিশীল, তো বাহ্যিক বল প্রয়োগ করা না পর্যন্ত সে কিন্তু চিরকাল সমবেগই চলবে। বুঝছো? ধরো তুমি বাহ্যিক বল প্রয়োগ করলা না, তখন সে আশেপাশে ঘর্ষণ বল, বাতাসের ফ্রিকশনও নাই, তারপরে তোমার সারফেসের কোনো ফ্রিকশনও নাই, ঘর্ষণ কিছুই নাই। ঘর্ষণ আমরা পড়বো আজকে, এটা হচ্ছে একটা বাধা, বুঝছো? জাস্ট একটা বাধা মনে করো। আহ, আসলে একটা টপিকের মাঝখানে আরেকটা টপিক চলে আসে, তুমি এটা মনে করো যে গতির বিপরীতে বাধা দানকারী একটা বল। ধরো একটা বস্তু আছে, এখন এই বস্তু যখন কোন একটা বেগে গতিশীল হবে, তো গতিশীল বস্তুকে থামানোর জন্য তোমার কি বল প্রয়োগ করা লাগবে না? হয় তুমি বাহ্যিক বল প্রয়োগ করবা গতির বিপরীত দিকে, অথবা বাতাসের বাধা এখানে কাজ করবে, অথবা তোমার সারফেসের বাধা। যে কোনো এক প্রকার বাধা কাজ করতে পারে, তাই না? আচ্ছা, গতিশীল থাকবে এবং কোন একটা বস্তু স্থির। যেমন সাধারণত কি হয়, আমরা কোন একটা স্থির বই, কোন একটা বিল্ডিং স্থির, কোনটা তোমার পড়ার টেবিলের বস্তুগুলো স্থির, মানে হচ্ছে আপেক্ষিক স্থিতি, যেটাকে আমরা বলি স্থির বলতে। আচ্ছা, ফাইন। তো কোনো একটা বস্তু সবসময় স্থিরই আছে, তাকে তুমি বল প্রয়োগ করা না পর্যন্ত সে গতিশীল হবে না, সে সবসময় কি থাকবে, চিরকাল সে স্থিরই থাকবে। এই জিনিসটা কি জড়তা বলা হয়। এজন্য বলা হচ্ছে যে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে আমরা জড়তা বলি। এখন আহ মজার বিষয় হচ্ছে, জড়তা হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে গতি জড়তা, আরেকটা হচ্ছে স্থিতি জড়তা। বুঝছো? গতি জড়তা এবং স্থিতি জড়তা। এবং এই দুটো থেকে তোমার মানে ক খ এবং বোর্ড পরীক্ষায়, অথবা তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখানে তোমার প্রশ্ন আসতে পারে। যেমন গতি জড়তা জিনিসটা কি, চলো আমরা গতি জড়তা নিয়ে জানি আগে।
তো কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে আমরা জড়তা বলি। কিন্তু একটা বিষয় হচ্ছে তাহলে তুমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো, এত ভাবা দরকার নাই, তুমি নিজে দেখো যেহেতু গতি জড়তা, জড়তার আগে আমার গতি আছে, তা এর মানেটা কি হবে? যে এর অর্থ হচ্ছে, ধরো কোনো একটা গতিশীল বস্তু, সে সব সময় কি থাকতে চায়, সে গতিশীল থাকতে চাবে, সে সব সময় কি সমবেগে মানে যদি বাহ্যিক বল প্রয়োগ না হয় সব সময় সমবেগে সে চলতে চায়। তো এই বিষয়টাই যে গতিশীল বস্তুর গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকার যে প্রবণতা, বুঝছো? মানে তার তো কোনো বলই নাই, কোনো বলই নেই, কোনো একটা বস্তুর নিজস্ব স্বকীয়তাকে প্রকাশ করা হচ্ছে যে সে গতিশীল আছে, সে গতিশীলই থাকবে। কিন্তু বাহ্যিক বল যেহেতু আশেপাশে নাই, কোনো বাধাও নাই, তাহলে কি অবশ্যই সমবেগ হবে। কথা বলছো? গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, এবং এটা অবশ্যই সরল রেখায় হতে হবে। সরল রেখা জাস্ট একটা কন্ডিশন দেওয়া থাকে যে গতিশীল বস্তুর চিরকাল সরল রেখায়, সরি, সরল রেখায়, সরল রেখায় সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে আমরা বলি কি? গতি জড়তা। আচ্ছা, এখন তোমরা একটু ভিডিওটা পজ করে বলো তো যে স্থিতিজড়তার সংজ্ঞাটা কি হবে? তাকে আমরা গতি জড়তা বলবো? একটু চেষ্টা করো, না পারলে পরে তো আমি ভিডিও কন্টিনিউ করতেই আছি। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো যে স্থিতি জড়তা, এই স্থিতি জড়তাও সেম, যে কোনো স্থির বস্তুর চিরকাল স্থির থাকার যে প্রবণতা, বুঝছো? এটা হচ্ছে তোমার, এগুলো জাস্ট কমন সেন্স, এটা হচ্ছে স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা। স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যেই প্রবণতা, তাকে আমরা বলি কি? স্থিতিজড়তা। কথা বলছো? চলো এখন এই জিনিসটার আমরা উদাহরণ দেখবো যে আসলে স্থিতিজড়তাই কি, মানে পার্থক্যটা কোথায়, এবং গতিজড়তারই বা মেন ফ্যাক্টের পার্থক্যটা কোথায়। চলো আমরা মানে বের করি। অনেক সময় এটা তোমার পরীক্ষায়ও আসে, বুঝছো? যেমন আমি একটু পার্থক্য আকারে লিখে দেই, তোমরা জাস্ট একটু উপরে নিবা। এটা হচ্ছে, ধরো আমি লিখলাম এখানে গতিজড়তা, তোমরা সবাই জাস্ট আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। আমরা যা বলি তা তোমাদের ইনশাল্লাহ ভালোর জন্য হবে। এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ রাখবা, কারণ প্রতিনিয়ত কি হয় যে কোনো একটা কনসেপ্টে সমস্যা হলে আশেপাশের সবসময় তো আর টিচারদেরকে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। তো তোমরা যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে বলতে পারো। আচ্ছা, আর দ্বিতীয় অধ্যায়ের তোমাদের কিছু কাজ দেওয়া ছিল, সেটা কিন্তু এখন আমরা পাই নাই। তোমরা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ না, আরেকটু অ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো বিষয়টা, গতিজড়তা এবং স্থিতিজড়তা সবই ঠিক আছে। এখন তুমি 1 নম্বরে ধরো এটা পরীক্ষায় আসলো যে এদের মধ্যে পার্থক্য লিখো। তোমরা প্রথমে, আমি তো সংজ্ঞা লিখে দিছি, তোমরা উভয় কি লিখে ফেলবা? এখানে লিখে ফেলবা সংজ্ঞা, স্থিতিজড়তা এবং গতিজড়তা। আর 2 নম্বর উদাহরণ হচ্ছে, তুমি এটা উদাহরণ দিবা, ঠিক আছে? উদাহরণটা কি হতে পারে? স্থিতিজড়তার উদাহরণ হতে পারে, এটা হচ্ছে উদাহরণ কি হতে পারে, এটার উদাহরণ হতে পারে ধরো গতি জড়তা। গতি জড়তা কি হতে পারে বলো তো? ধরো সবচেয়ে কমন একটা উদাহরণ, যেমন চলন্ত গাড়ি। দেখো একটা ফ্যাক্ট খেয়াল করো, চলন্ত গাড়ি যখন হঠাৎ ব্রেক করে, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে তোমার কি হয়? আমাদের বডি কি সামনে হেলে যায় না? যে আমরা সামনে হেলে পড়ি, আমরা সামনে হেলে পড়ি। আচ্ছা, এই বিষয়টা কেন হচ্ছে? ধরো তোমার এখানে গাড়ি, কোন এক গাড়ি হচ্ছে গতিশীল অবস্থায় আছে এবং তুমি ভিতরে বসে আছো। তখন গাড়িটা যখন বিবেকে গতিশীল হবে, তখন তোমার বডিও তো গতিশীল, তাই না? গাড়ির সঙ্গে তোমার বডিও তো গতিশীল। তো গাড়ি যখন স্থির হয়ে যাবে, তখন তোমার আহ, গাড়ি তো স্থির হবে তোমার মন্দনের কারণে, মন্দন আমরা কিন্তু করছি, কিন্তু তোমার বডি তো গতিশীল থাকতে যাবে।
কিন্তু এই মন্দতার কারণে তোমার বডিও থামতে বাধ্য হচ্ছে, তাই না? তা গাড়িতে গতিশীল, আমার বডিও গতিশীল হচ্ছে, আমার বডি গতিশীল হতে যাচ্ছে, কিন্তু আমি কি করলাম? বাধাদানকারী বল প্রয়োগের মাধ্যমে এই যে সিস্টেম, সিস্টেম বলতে গাড়ি এবং তুমি, এই সম্পূর্ণটাকে একটা সিস্টেম বলে। সিস্টেম হচ্ছে আমরা সাধারণত যে সকল টপিক নিয়ে আমরা বিজ্ঞানসম্মত আলোচনা করি, বুঝছো? যেমন এটা একটা সিস্টেম। যেমন এখানে আমরা গতি নিয়ে আলোচনা করতেছি, একটা সিস্টেম বলা যায়। তারপরে ধরো কি বলা যায়, একটা সবচেয়ে সিম্পল উদাহরণ তুমি দেখো, যে পেট্রোলিয়াম থেকে যখন তোমার কি করে, প্রত্যেকটা পেট্রোলিয়াম থেকে যখন তেলগুলো তোমার প্রত্যেকটা স্তরে ধাপে ধাপে আলাদা আলাদা করা হয়, তোমার এলপিজি, গ্যাসোলিন, ন্যাপথা এসবে। তো ধরো এই যে ফুল প্রসেসটা যেখানে হয়, তো সেই প্রসেসটাকেও মানে এই ফুল কি বলে, এই ফুল কার্যক্রমটাকে আমরা একটা সিস্টেম বলতে পারি। মানে তুমি আহ, বর্তমানে যে বিষয় নিয়ে কাজ করতেছো, তাই না, এই ভৌত জগতের যে বিষয় নিয়ে তুমি এখন অধ্যয়ন করতেছো কিংবা গবেষণা করতেছো, সেটাকেই সিস্টেম বলা হয়। আচ্ছা, ওইদিকে আমরা না যাই। এটা দেখো, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে, এখন দেখো তুমি কিন্তু গতিশীল, তোমার বডিও কি গতিশীল হতে চাবে। ব্রেক করার কারণে তোমার বডি অটোমেটিক সামনে চলে যাবে, কারণ কি কারণ? হচ্ছে একমাত্র ইনার্শিয়ার কারণে, গতি জড়তার কারণে। আচ্ছা, এটা তো গেল এক নাম্বার উদাহরণ। দুই নাম্বার উদাহরণটা কি হতে পারে? দুই নাম্বার উদাহরণ হচ্ছে, ধরো গতিশীল ফ্যান আছে না, ধরো আমরা যখন ফ্যানের সুইচ অফ করি, একটা হচ্ছে ফ্যানের ফ্যানের সুইচ অফ করলে ফ্যান কি সাথে সাথে থামে? বড় থামে তো না, কারণ কি? কারণ ওই যে গতি জড়তা। ফ্যানের সুইচ অফ করলে কি হয়? ফ্যান গতি জড়তার কারণে, এই ফ্যানটা হচ্ছে গতি জড়তার কারণে কিছুক্ষণ গতিশীল থাকে, বুঝছো? কিছুক্ষণ গতিশীল থাকে, এই কারণেই তো পরে তোমার বাতাসের বাধার কারণে সে থেমে যায়। আচ্ছা, তাহলে আমি এটাকে কি বলবো? স্থিতিজড়তা। একটা হচ্ছে এর উদাহরণটা হতে পারে যে থামা গাড়ি আছে না, ধরো এই যে থামা গাড়ি, থামা গাড়ি তো স্থির। এটা হচ্ছে থামা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে আমরা পেছনে হেলে পড়ি। হঠাৎ চলতে শুরু করলে, চলতে শুরু করলে আমরা একটা হচ্ছে পেছনে হেলে পড়ি, তাই না? তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা। আর আরেকটা উদাহরণ দেওয়া যায়, দুই নম্বর উদাহরণটা হচ্ছে, ধরো আমরা শীতকালে কি করি বলো তো? দেখো না যে মানে পুরাতন কাপড় চাপড় বের করে আমরা সেগুলোকে পরিষ্কার করি। তো এগুলোকে আমরা যখন কম্বল পরিষ্কার করি, তখন লাঠি দিয়ে আঘাত করি না? যে তখন দেখবা যে স্থিতিজড়তার কারণে ময়লা যে কণাগুলো আছে, ধরো আমি, এটা হচ্ছে একটা দড়ি, এটা হচ্ছে খুঁটি, এখানে ধরো কাপড় দেওয়া, এখন আমি আর তুমি কি করতেছি? এই যে এখানে বড় একটা ইয়া ধারা, এখানে ঝাঁটা দিচ্ছি প্রতিনিয়ত। তো ঝাড় দিলে কি হয়? ধরো এই এই প্রতি পয়েন্টে কি, ধরো এখানে একটা কণা, তো তুমি যখন ঝাড় দিবা তখন কাপড়গুলো বেঁকে যাবে, কিন্তু এই যে কণা যেগুলো আছে না, এটা স্থিতিজড়তার কারণে এখানেই থাকবে। পরে পরে কি হয়, অভিকর্ষের টানে এগুলো নিচে পড়ে, তো আস্তে আস্তে ধুলাগুলো কি হয়, অপসারিত হয়, বুঝছো? তো মানে এই প্রসেসটা দেখো, তুমি প্রতিনিয়ত স্থিতিজড়তার একটা সুন্দর মানে স্থিতি এবং গতিজড়তার প্রতি পদে পদে তুমি উদাহরণ পাবা, মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো এগুলো মুখস্থ করার প্রয়োজন আছে কি? মুখস্থ করা বলতে ধরো আমি একটা জিনিস লিখে দিলাম, লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা জাস্ট কয়েকবার পড়ে ফেলবা, ক্লাস তো করবাই। আর না বুঝলে ক্লাসটা 2 থেকে 3 বার করবা, করার পর নিজে নোট করবা, নোট করে গ্রুপে শেয়ার করবা। তারপরে ধরো কোনো তোমাদের কোনো কনফিউশন থাকলে গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? আরেকটু অ্যাক্টিভ হতে হবে। দেখো, ধরো গতিশীল, সরি গতিশীল না তো, গতিশীল কেন, ওই সব সময় গতিশীল নিয়ে আলোচনা করতেছি তো, এই জন্য লিখে ফেলছি আর কি, সরি। দেখো একটা কাহিনী, ধরো শীতকালে, শীতকালে আহ, কম্বল পরিষ্কারের সময়, শীতকালে শীতকালে কম্বল পরিষ্কারের সময় তুমি কি লাঠি দিয়ে যখন আঘাত করো,
লাঠি দিয়ে আঘাত করলে স্থিতি জড়তার কারণে লাঠি দিয়ে আঘাত করলে স্থিতি জড়তার কারণে এরা অবস্থান থেকে নড়ে না, বুঝছো? স্থিতি জড়তার কারণে অবস্থান থেকে নড়ে না ও অভিকর্ষের টানে নিচে পড়ে। আচ্ছা, তো আশা করি এগুলো বুঝছো। তো পরের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, এর আগে তোমাদের দুইটা প্রশ্ন দিলাম, এটা হচ্ছে তোমরা এটা বের করবা, লেখো। আহ, একটা আমার প্রশ্ন হচ্ছে, চলন্ত গাড়ি ব্রেক করলে আমরা সামনে হেলে যাই কেন? আর চলন্ত ট্রেন থেকে নামার সময় আমরা সামনের দিকে আছাড় খেতে হয় কেন? এই দুইটা প্রশ্ন তোমরা লিখে এটা তোমার গ্রুপে জমা দিবা। আচ্ছা, ফাইন। একটা বিষয় দেখো, আমরা আহ, বল নিয়ে আলোচনা করতেছি, তাই না? যে আসলে বল কি, এটাই তো কথা। তো চলো দেখা যাক। দেখো, আসলে বল কাকে বলে? আমরা তো তখন সবই মানে জড়তা দেখলাম, এখন দেখবো বল। বল কাকে বলে? বলটা হচ্ছে মূলত আহ কি বলা যায়, ধরো কোন একটা বস্তু আছে, এই কোন একটা বস্তুতে আমি যখন বল একটা কিছু প্রয়োগ করার মাধ্যমে এই স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করব, অথবা এই গতিশীল বস্তুকে বল প্রয়োগের মাধ্যমে গতির পরিবর্তন করার চেষ্টা করব, তা সেটাই হচ্ছে বল। আসলে সংজ্ঞাই করা হয়, মানে সংজ্ঞায়িত করা হয় এমন, বুঝছো? মানে এটা বিশেষ কিছু না, জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করা হয়। আমি যদি বলি যে স্থির বস্তুর উপর যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, গতিশীল করে বা করার চেষ্টা করে। গতিশীল সবসময় হয় এমন তো হয় না, তাই না? গতিশীল হতেও পারে, না হতে পারে, এজন্য বলা হচ্ছে যে গতিশীল করে বা করার চেষ্টা করে। এবং গতিশীল বস্তুর উপর বল ক্রিয়া করে, গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে একদম। আমার যে সবসময় স্থিরই পরিণত করবে এমন তো কোনো কথা না, তাই না? এজন্য বলা হচ্ছে যে গতির পরিবর্তন বাড়াইতেও পারে, কমাইতেও পারে। এটা হচ্ছে গতির পরিবর্তন করার চেষ্টা করে, তাকে বল বলা হয়। এখন একটা দেখো, যে বলের নিজস্ব ধরনের উপর ভিত্তি করে কিংবা স্বকীয়তা, ধরো কোন একটা বল কি অন্য বলের উপর নির্ভর করে কি করে না। তো সেই তোমার ক্লাসিফিকেশন উপর ভিত্তি করে বল দু ধরনের। এটা হচ্ছে মৌলিক বল, মৌলিক বল, বুঝছো? আর এটা হচ্ছে যৌগিক বল। যৌগিক বল বলতে পারো, আচ্ছা। আসলে ওইটার তো ক্লাসিফিকেশনের মানে জাতীয় উল্লেখ করার মতো কিছু না, বুঝছো? এজন্য ওইটা আমি লিখবো না, ওটা তোমরা লিখে নিবা। আমি জাস্ট মৌলিক বল নিয়ে আলোচনা করবো। তো মৌলিক বল কাকে বলে? যে সকল বল স্বাধীন বা অন্য কোনো বলের উপর নির্ভর করে না। তো মৌলিক বল কি? মৌলিক বল হচ্ছে যে সকল বল স্বাধীন, স্বাধীন বা অন্য কোনো বলের উপর নির্ভর করে না, তাকে মৌলিক বল বলে, বুঝছো? তো আরেকটা বিষয় যে এমন, তাকে মৌলিক বল বলা হয়
তো এই মৌলিক বলটা হচ্ছে চারটা। তো চারটা মৌলিক বল কি কি দেখি। মৌলিক বল কয়টি? মৌলিক বল চারটি। আমার ক্লাসের পর তোমরা সুন্দর করে সব নোট করবা। আচ্ছা, মৌলিক বল চারটা। একটা কি? একটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল। দুই নাম্বারটা হচ্ছে তড়িৎ চুম্বক বল বা তাড়িত চুম্বক বল। তড়িৎ, যেটাকে আমরা তড়িৎ বল বলি, বুঝছো? আচ্ছা, আর এটা তিন নাম্বারটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। আরেকটা হচ্ছে কি? দুর্বল নিউক্লিয় বল। দেখো, তো এই প্রতিটা বল নিয়ে আমরা আলোচনা করব। ধরো হালকা পাতলা। ধরো মহাকর্ষ বল, ইনশাল্লাহ হালকা পাতলা বলতে একদম কোর বেসিক থেকে সবগুলো জিনিস আলোচনা করা হবে। মহাকর্ষ বল জিনিসটা কি এটা পরে আলোচনা করব, জাস্ট এখন সংজ্ঞাটা দেখে রাখো যে মহাকর্ষ বল কি। এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে যে বলের মাধ্যমে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে, বুঝছো? ধরো এই পৃথিবীর প্রত্যেকটা বস্তুকণা তোমরা 7-8 পড়ছিলে না? তোমার নিউটনের সূত্র, মহাকর্ষ সূত্র, ওইরকম। যে ধরো এখানে তোমার কি আছে, এখানে কি বলে এটাকে, আহ, দুইটা বস্তু M1 এবং M2। তো তারা কি করতেছে? প্রতিনিয়ত একে অপরকে আকর্ষণ করতেছে। সে আকর্ষণ করবে এদিকে এবং সে আকর্ষণ করবে এদিকে। তাহলে বলতে পারো যে ভাই সবকিছু আকর্ষণ করলে এক জায়গাতে লেগে যাওয়ার কথা, তো লাগে না কেন? এই বলটা আসলে খুবই কম, বুঝছো, স্বল্প মানের। 10 ইনভার্স তোমার 12, 10 ইনভার্স 27, 10 ইনভার্স তোমার 39, এমন মান আসে, বুঝছো? মানে ইনভার্স 30-40 নিচে না, তো সেটা তো প্রায় শূন্যের কাছাকাছি বলতে গেলে। তাহলে তো এই জন্য তো অনুভব করতে পারো না। তো মহাকর্ষ বল কি হবে? এই মহাবিশ্বে, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা যে বলে, যে বলের মাধ্যমে একে অপরকে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে, তাকে মহাকর্ষ বল বলে। মহাকর্ষ বল বলে। তো একটা বিষয় খেয়াল করো, এই মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, বুঝছো? পাল্লা মানে বিস্তার, সে কতটুকু কাজ করে। পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। পাল্লা অসীম এবং দুর্বল মানের বল। দুর্বল মানের বল। তো একককে আমরা নিউটন দিয়ে প্রকাশ করি, তোমরা জানো, আমরা খুব ভালো মতো পড়ছি গতি চ্যাপ্টারে এইসব বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখো, এই বল কেবলমাত্র আকর্ষণ ধর্মী, সে বিকর্ষণ ধর্মী না, কেবল আকর্ষণ ধর্মী। দুই নাম্বার যে বস্তুটা, এটা হচ্ছে তড়িৎ বল বা তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল বিষয়টা কি, বা এই বলকে ভাই আপনি সংজ্ঞায়িত করবেন কিভাবে? তড়িৎ চুম্বক বলটা হচ্ছে, ধরো কি বলা যায়, দুটি আহিত কণা। আহিত কণা বলতে কি? ধরো সেটা তোমার ধনাত্মক চার্জেও হতে পারে, আবার ঋণাত্মক চার্জেও হতে পারে। আমরা 7-8 এই জিনিসটা একটু পড়ার কথা। যে ধরো তোমার পজিটিভ আয়ন, তারপরে তোমার নেগেটিভ আয়ন, বুঝছো? তো যখন কি বলে, যে দুটি আহিত কণা, দুটি আহিত কণা কিংবা দুটি আহিত কণার মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণধর্মী কিংবা বিকর্ষণধর্মী বলকে, বিকর্ষণধর্মী বলকে বলকে
তড়িৎ চৌম্বক বল বলে, বুঝছো? আকর্ষণ কিংবা বিকর্ষণধর্মী বলকে তড়িৎচুম্বক বল বলা হয়। তো একটা বিষয় খেয়াল করো, এই তড়িৎচুম্বকটা কি হতে পারে? আকর্ষণধর্মীয় হতে পারে কিংবা বিকর্ষণধর্মীয় হতে পারে। আর মহাকর্ষ বল কিন্তু শুধুমাত্র কি হয়? আকর্ষণধর্মী হয়। তো এখন যে বল নিয়ে জানবো সেটা হচ্ছে তোমার কি? তড়িৎচুম্বক বল। তড়িৎচুম্বক বলতে আমরা বললাম সবল নিউক্লিয় বল। দেখো, সবল নিউক্লিয় বল, আসলে সবল নিউক্লিয় বলের কাজটা কি? মেন কথা হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসের ভেতর দুটি নিউক্লিয়নের মধ্যে যেই শক্তিশালী বলটা কাজ করে। ধরো তোমার একটা পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। তোমরা এই জিনিসটা পড়ছো, তোমাদের ইলিয়াস ভাইয়া পড়াইছে। তো এখানে দেখো, এখানে ধরো তোমার কি থাকে? আহ, এটা ধরো নিউক্লিয়াস এবং এটা হচ্ছে কক্ষপথ। তো মাঝখানে থাকে হচ্ছে কি? প্রোটন প্লাস কি নিউট্রন। আর আবর্তন করে কি? ইলেকট্রন, তাই না? তো এখন দেখো, প্রোটন এবং নিউট্রন এখানে অনেকগুলো তোমার এটাই তো তোমার নিউক্লিয়ন, তাই না? নিউক্লিয়ন বলতে তোমার কি? নিউক্লিয়াসের ভেতরে যে সকল কণা রয়েছে সেই সকল তোমার কণাকে, মৌলিক কণাকে বোঝায়, তাই না? তো এদেরকে সামষ্টিকভাবে আমরা নিউক্লিয়ন বলি। তো ধরো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? সমধর্মী যে ধনাত্মক আধান থাকে। ধরো ধনাত্মক আধান কি? প্রোটন। তো এই সমধর্মী ধনাত্মক আধানগুলো পরস্পরের কি খুব কাছাকাছি অবস্থা থাকে না? তো দেখো, একটু আগে আমরা কি বলছিলাম যে কি হয়? আমরা আমাদের পড়ার কথা যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তো তাদের তো পরস্পরের বিকর্ষণ করার কথা ছিল, তাই না? তো নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা, তো এটা স্টেবল থাকে কিভাবে? তো নিউক্লিয়াসের মধ্যে যে তোমার বলের কারণে কি হচ্ছে, মানে ধরো নিউক্লিয়াসের নিউক্লিয়ন গুলো এখনো স্টেবল থাকে, সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। এই জন্যই বলা হচ্ছে যে নিউক্লিয়াসের আহ, কি বলে, যে পরমাণু নিউক্লিয়াসের দুটি নিউক্লিয়রের ভেতর যে বল কাজ করে আমরা তাকে সবল নিউক্লিয়, মানে হ্যাঁ, সবল নিউক্লিয় বল বলে থাকি। চলো লিখে ফেলি। একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের ভেতর দুটি নিউক্লিয়নের মধ্যে বুঝছো তোমরা? দেখো, পরমাণুর নিউক্লিয়াসের ভেতর প্রোটন থাকে। তো প্রোটন প্রোটন কি হওয়ার কথা? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো এদের তো তোমার ছিটকে যাওয়ার কথা, ছিটকে না কেন? কারণ এই সবল নিউক্লিয় বল এদেরকে তোমার আবদ্ধ করে রাখে, বুঝছো? তো এখানে একটা কথা আছে, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। এটা একটু মুখস্থ রাখতে হবে, যে সবল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻15 মিটার, মানে খুবই কম, বুঝছো? মানে নাই বললেই চলে। আর নিউক্লিয়াসের এই সবল নিউক্লিয় বলটাই হচ্ছে তোমার কি? নিউক্লিয়াসের মানে স্থায়িত্বের জন্য দায়ী। নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য দায়ী। আচ্ছা, আশা করি এটা বুঝছো। পাল্লাও হলো নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য দায়ী, এটা হলো। এখন একটা বিষয় দেখো, যে মহাকর্ষীয় বলের তীব্রতাটা অনেক বেশি, সরি, মানে সবল নিউক্লিয় বলের তীব্রতা অনেক বেশি, মহাকর্ষীয় বলের তীব্রতা অনেক কম। এটাকে তোমরা একটা পয়েন্ট হিসেবে ধরতে পারো। আচ্ছা, এটা আমি না লিখলাম না, তোমরা লিখে নিও। আর 4 নাম্বারটা হচ্ছে কি? দুর্বল নিউক্লিয় বল। তো দুর্বল নিউক্লিয় বল কি বলো তো? কেউ বলতে পারবা? দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে স্বল্প পাল্লার যে
স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল স্বল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক কণার মধ্যে ক্রিয়া করে। নিউক্লিয়াসের মৌলিক কণা ক্রিয়া করে এবং নিউক্লিয়াস থেকে বিটা ক্ষয়ের জন্য দায়ী। বিটা ক্ষয়ের জন্য দায়ী। বিটা ক্ষয় বলতে চাচ্ছি তোমার বিটা বিকিরণ, বিটা রশ্মি বুঝি না, আলফা বিটা গামা। তো নিউক্লিয়াস থেকেই তো তোমার মানে পরমাণু থেকেই তো তোমার কি হয়, মানে তোমার বিটা রশ্মি নির্গত হয়। তো কি হয় তোমার নিউক্লিয়াসের সংখ্যা যখন, সরি, নিউক্লিয়নের সংখ্যা যখন মানে পারমাণবিক সংখ্যা যখন 80-র উপরে যায়, তখন কি নিউক্লিয়াসটা হালকা হালকা অস্থিতিশীলের মতো আচরণ করে। তখন সেই বলটা কি, এই যে ভিতরে যে মধ্যকার যে মানে স্ট্রাকচার ঠিক থাকে, তো সে সে কি করে তোমার বিটা বিকিরণ দেয়। তো বিটা বিকিরণ দেওয়ার কারণে সে হচ্ছে কি আবার স্টেবল থাকে। তো এটাকে বলতে পারো আর কি, যে নিউক্লিয়াস থেকে তোমার বিটা ক্ষয়ের জন্য দায়ী। বুঝছো? যাই আমরা তাকে কি বলবো, দুর্বল নিউক্লিয় বল বলে। আচ্ছা, এখন দেখো এই বলের কারণে কিন্তু নিউক্লিয়াসে একটা অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে, এটাও বলতে পারো। এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টস। আচ্ছা, এই বলের পাল্লা কত? আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হলো 10⁻18 মিটার। বুঝছো? এটা আসলে কঠিন কিছু না, এগুলো বোঝার কথাই সব। এখন আমরা কিছু আম, এদের কোনো ক্লাসিফিকেশন বলতে কি, মানে এই বল সম্পর্কে আমরা হালকা ধারণা নিব কি, যেমন স্পর্শ বল। স্পর্শ বল কি, তোমার নামের প্রথমেই আছে স্পর্শ, তাই না? তাহলে কি বোঝা যায়, যে দুটি বল পরস্পরের সংস্পর্শে থাকলে, দুটি বল না বস্তু, তাদের মধ্যে যে বল ক্রিয়া করে থাকে স্পর্শ বল বলে। যেমন টান বল, তারপরে ঘর্ষণ বল। দুটি বস্তু যখন পরস্পরের কাছাকাছি অবস্থান করবে, স্পর্শ হচ্ছে দুটি বস্তু কি হয় পরস্পরের সংস্পর্শে থাকলে, পরস্পরের, সরি ফর দ্যাট, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে তাদের মধ্যে যে বল কাজ করে, তাদের মধ্যকার ক্রিয়াশীল বলই হচ্ছে স্পর্শ বল, মানে কমন সেন্স। তাহলে অস্পর্শ বল কি হবে, যদি পরস্পরের সংস্পর্শে না থাকে তখন সেগুলোকে অস্পর্শ বল বলে। ক্রিয়াশীল বলকে স্পর্শ বল বলে, স্পর্শ বল বলা হয়। তো স্পর্শ বলের মধ্যে কি কি আছে বলতো? একটা হচ্ছে ঘর্ষণ বল, এটা হচ্ছে বাধা দানকারী বল। ঘর্ষণ বল হতে পারে, তারপর টান বল হতে পারে, আমরা সব নিয়ে আলোচনা করবো, একটু ওয়েট করো। দ্বিতীয়টা হচ্ছে অস্পর্শ বল। এই অস্পর্শ বল তোমরা লিখে নিবা, অস্পর্শ বল হচ্ছে সরি, মহাকর্ষীয় বল বলতে পারো অস্পর্শ বল। তারপরে তোমার আর কি কি আছে, ধরো প্রতিটা বলের মধ্যে কিছু না কিছু প্রকার থাকে, যেমন অস্পর্শ বলের মধ্যে পড়ে হচ্ছে মহাকর্ষীয় বল এবং তড়িৎ বল। আচ্ছা, তাহলে অস্পর্শ বলের সংজ্ঞা লিখবা এবং এর উদাহরণ আমি লিখে দিই। উদাহরণটা হচ্ছে মহাকর্ষীয় বল এবং তড়িৎ বল। প্রচুর কাশি। মহাকর্ষীয় বল এবং তড়িৎ বল লিখে নিবা। তারপরে একটা বিষয়, সাম্য এবং অসাম্য, এই দুইটা সংজ্ঞা তোমরা লিখবা, আমি জাস্ট বলবো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সাম্য হচ্ছে কি জানো? সাম্য, ধরো অনেকগুলো বল কোনো একটা বস্তুর উপর কাজ করলো, তো বস্তুর উপর কাজ করার পরেও কি হয়, মানে তাদের যে লব্ধি বল বলতে সর্বশেষ বস্তুর উপর যতটুকু বল কাজ করে, তার মানে লব্ধিটা শূন্য হয়ে যায় কিংবা ত্বরণ সৃষ্টি হয় না, তখন সেই বলগুলোকে আমরা বলি সাম্য বল। কথা বুঝছো?
আর অসাম্য হচ্ছে কোনো বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বলের লব্ধি। ধরো কোনো একটা বস্তুর উপর তোমার একাধিক বল কাজ হচ্ছে, এবং লব্ধির একটা মান তোমার শূন্য থাকবে না কিংবা ত্বরণ সৃষ্টি হয়, তাকে অসাম্য বলে। যেমন এখন একটু প্র্যাকটিক্যালি বুঝি। ধরো আমি এদিকে টানলাম, বস্তু হালকা এদিকে টানতেছি, আবার এদিকে টানতেছি, এদিকে টানতেছি, তো একাধিক বল কাজ কাজ হচ্ছে না। আর লব্ধি মানে বোঝানো হচ্ছে রেজাল্টেন্ট, মানে লব্ধি বলতে যে সর্বশেষ যে বস্তুর উপর যে কাজ করে, ধরলাম সর্বশেষ বস্তুর উপর এই বলটা কাজ করলো, তো সর্বশেষ যদি মানে লব্ধি যে বল থাকে, সেই লব্ধি বল কিংবা ফাইনাল যে তোমার বলের মান, সেটা যদি শূন্য হয় তো এদেরকে আমরা বলি কি, সাম্য বল। এখন লব্ধি বল শূন্য হলে কি আদৌ কোনো বস্তুর ত্বরণ সৃষ্টি হয়? অর্থাৎ এখানে কি বস্তুর ত্বরণ সৃষ্টি হয় না। ঠিক আছে, আশা করি বুঝছো। অসাম্য বলটা একটু লিখে নিও। আচ্ছা, এখন আমরা যেই বিষয় বলবো সেটা হচ্ছে ভরবেগ। আসলে ভরবেগটা পড়ার আগে কি জানো, আমাদের নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এই বিষয়গুলো পড়া দরকার। কিন্তু এখন একটা সিকোয়েন্স আমাদের ফলো করতে হবে। তো নিউটনের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র, এই দুইটা জিনিস আমরা একটু খেয়াল করি। এখন আমরা কি বলবো, নিউটনের প্রথম সূত্র। আচ্ছা, নিউটনের তিনটা সূত্র না, নিউটনের প্রথম সূত্র। এই প্রথম সূত্র তোমাকে বলে, নিউটনের প্রথম সূত্র, এই সূত্র থেকে আমরা জানতে পারি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তাহলে এটা চলো দেখি, এটা কি, এটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে, এটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির। এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায়, সমবেগে সরল রেখায় গতিশীল, এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে, ওই এক কথায় চলতে থাকবে। এটা হচ্ছে কি নিউটনের প্রথম সূত্র। তো বলো তো, এটা সামথিং জড়তার কনসেপ্ট না? তো প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? জড়তার ধারণা পাই, জড়তার ধারণা পাই। এখানে একটা বিষয় খেয়াল করো, নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র কি বলে? দ্বিতীয় সূত্রটা মূলত তোমার এই ভরবেগের কনসেপ্টই। তো তোমরা জাস্ট একটু খেয়াল করো, যে ভরবেগ কি, ভরবেগ আমি বলবো, এখনই বলবো, তোমরা একটু খেয়াল করো। এই চলো এই বিষয়টা একটু আগে জেনে আসি যে ভরবেগ জিনিসটা কি, চলো। যেমন ভরবেগ আসলে পড়তে আমাদের যা যা লাগে আমাদের তাই শিখতে হবে। ভরবেগকে তোমার পি দিয়ে প্রকাশ করা হয়। ভরবেগটা হচ্ছে যে কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে, তাই না? কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে কি, ধরো আমি ধরলাম যে এম ভরের কোনো একটা বস্তু, এম ভরের বস্তুর, এম ভরের কোনো একটা বস্তুর কি হচ্ছে, যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তো এম ভরের বস্তুর কি বলা যায়, বেগ ভি হলে, তাহলে পি সমান হবে কত, এম ভি। এটাই হচ্ছে তোমার ভরবেগের কাহিনী, বুঝছো, আর কিছুই না। আচ্ছা,
তাহলে ভরের বেগের একক কি বলো তো? তাহলে তোমার ভরের একক কেজি, আর বেগের একক হচ্ছে তোমার এখানে মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এর মাত্রা কি? মাত্রা হচ্ছে বড় হাতের এফ, মাস স্মরণের একক এ, স্মরণের মাত্রা এল, এবং টাইম হচ্ছে তোমার সেকেন্ড টি। তাহলে এম এল টি ইনভার্স ওয়ান, তাই না? এম এল টি ইনভার্স ওয়ান। আর এটা হচ্ছে, এটা কি ভেক্টর রাশি, খেয়াল রাখতে হবে। কারণ বেগ যেহেতু আছে, তো বেগ ভেক্টর রাশি হলে ভরবেগও কি হবে, ভেক্টর রাশি হবে। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, আশা করি বুঝছো। এখন দেখো একটা বিষয়, আহ, খেয়াল করো। বলা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সব বলবো আস্তে আস্তে, একটু কঠিন লাগতে পারে, ধৈর্য ধরো। এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যে, মানে বল যে দিকে ক্রিয়া করে, বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। ঠিক আছে? এর মানে কি আসলে দেখো তো। এর মানে হচ্ছে, ধরো আমি এখানে একটা বিষয় নিয়ে কাজ করলাম, যে ধরো এটা একটা বস্তু। এই বস্তুর বেগ ইউ ছিল এম, এবং বাহ্যিক বল প্রয়োগ করার কারণে পরবর্তীতে তোমার বস্তুর বেগ হলো ভি এবং এত। তাহলে দেখো তো, যদি টি সময়ে যায় এটুকু পথ, মানে বেগ ভি হতে ভি বেগ অর্জন করতে, তাহলে আমরা কি বলতে পারি যে বস্তুর ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ না? বিষয়টা খেয়াল করো তো, এম ভি মাইনাস এম ইউ তো ভরবেগের পরিবর্তনের হার মানে সময় দিয়ে ভাগ করা, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা বললাম। এখন দেখো, আমরা যদি এখান থেকে ভি মাইনাস ইউ বাই টিটাকে কমন নেই, তাহলে ও প্রপোর্শনাল কি থাকে, এফ থাকে, তাই না? তার পরবর্তীতে দেখো, এটা কি এর সূত্র না? তাহলে এর সূত্র এফ। তাহলে এখন দেখো, তাহলে এখানে আসছে যে একই কথা আসলে ঘুরে ফিরে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে তুমি বল দিবা, মানে বলের সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। আসলে এটাকে এইভাবেও লেখা যায়, তো এইভাবে লিখতে আমি এনকারেজ করি না। এইভাবেই লেখো, যে এই বল যেটা থাকবে, আহ, সেটা হচ্ছে কি, ধরো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যেটা আছে, এটা অবশ্যই তোমার কি, প্রযুক্ত বলের সমানুপাতিক। তো আমি আবার একটু রিপিট করি। ধরো তোমার এখানে কি আছে, এম ভরের বস্তু আছে। তো এম ভরের বস্তু, প্রথমে বেগ ছিল ইউ এবং এর পরে বেগ হলো ভি, তাই না? তাহলে ধরো সেখানে এফ বল প্রয়োগ করার কারণে যদি আমার টি পরিমাণ সময় লাগে, একটা কথা বুঝছো, আমার এফ এফ বল প্রয়োগ করতে আমার ভি বেগটা অর্জন করতে টি সময় লাগে, তাহলে পরবর্তীতে তুমি কি করবা? এটাকে তুমি মানে সমীকরণ আকারে প্রকাশ করবা কিভাবে, বলো তো? কারণ দেখো, ভরবেগের পরিবর্তনের হার, এখানে ভরবেগটা কত ছিল দেখো তো। আদি ভরবেগ হচ্ছে এম ভি, সরি, আদি ভরবেগ এম ইউ এবং পরবর্তী হচ্ছে এম ভি। তাহলে এখানে পরিবর্তন হবে কত, এম ভি মাইনাস এম ইউ না? যে আতি ভরবেগ মাইনাস তোমার পরের পরের ভরবেগ মাইনাস আগের ভরবেগ। তো এই বিষয়টা খেয়াল রাখবা। তো দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তো কজ প্রপোর্শনাল ইফেক্ট বলতে পারো। তো এদিকে আমরা যদি এম কমন নিই, তাহলে এম এটা এ হয়ে যাবে, তাই না?
আচ্ছা, তাহলে এখন দেখো, সমান প্রপোর্শনাল চিহ্ন ওঠালে এখন আমরা কে এম এ লিখতে পারি। এখন হচ্ছে কে এর ভ্যালু আমরা বের করব। দেখো একক, এখন আমরা একটা কনসেপ্ট খেয়াল করবো, এটা হচ্ছে একক বল। একক বল কাকে বলে বলো তো? এটা হচ্ছে 1 কেজি ভরের বস্তুর উপর, 1 কেজি ভরের বস্তুর উপর 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে 1 নিউটন বল বলে। বুঝছো? তো সেই সাপেক্ষে যদি আমরা হিসাব করি, একটু হিসাব করি, কি ছিল, 1 নিউটন বল বলে, আচ্ছা fine। সেই সাপেক্ষে হিসাব করে দেখো, আমি কি এম যে ছিল সেটা আমি 1 কেজি ধরলাম, তারপরে ত্বরণ যেটা ছিল সেটাও কি করলাম 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তো দেখো তো, তো তখন তুমি বল কি পাচ্ছ? 1 নিউটন বল পাচ্ছ, তাই না? এটা হচ্ছে একক বলের সংজ্ঞা। তো এটা, এই মানগুলো যদি আমরা এখন বসাই, যে এফ ইকুয়ালস টু কে এম এ, এই জায়গাতে মান বলে বসালে 1 সমান কে ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, তাহলে এখানে কে এর মান কত আসছে? 1 আসছে। তো এখন যদি আমরা সমীকরণে বসাই, সমীকরণে বসালে আমরা কি পাবো বলতো? এফ ইকুয়ালস টু এম এ, এই সেই বিখ্যাত সূত্র, যে এফ ইকুয়ালস টু এম এ চলে আসলো। কথা বুঝছো? আচ্ছা, এফ ইকুয়ালস টু এম এ চলে আসলো। এখন আমি যেই, মানে যার জন্য এখন আমার এই জিনিসটা শেখানো, যে আমরা একটা কনসেপ্ট, আমরা এখন কি, মানে আশা করি এফ সমান সমান এম এর কনসেপ্ট ক্লিয়ার হইলো। তো এই জিনিসটা, আরেকটা বিষয় জানার জন্য আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে ধরো ভরবেগ। তো ভরবেগের আমরা আস্তে আস্তে সবই পড়বো। একটা একটা বিষয় খেয়াল করো। তো আমরা এখন পর্যন্ত কি পড়লাম? সবই ঠিক থাকলো, এখানেও ঠিক থাকলো, এবং এখানে নিউটনের প্রথম সূত্র হলো, তারপর এটা হলো, এখানে হচ্ছে আমরা ভরবেগ পড়লাম, তাই না? আচ্ছা থাকুক। এখানে একটা বিষয় খেয়াল করো, ভরবেগের পর থেকে আমরা শুরু করি। দেখো একটা বিষয়, যে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে বলতে পারবা? ভরবেগের সংরক্ষণ সূত্র বলে যে বাহ্যিক বল প্রয়োগ না হলে, মানে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে নির্দিষ্ট দিকে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হয় না। বুঝছো? ধরো ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের কে বলতেছে, যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে, ছাড়া অন্য বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। দেখো এখনই আমরা নিউটনের তৃতীয় সূত্রটা দেখব, কারণ আমি তো বললাম যে যখন যে জিনিসটা আমার লাগবে আমরা তখন সেটাই শিখব। ধরো নিউটনের তৃতীয় সূত্র, তোমরা একটু গোছায় নোট করো। নিউটনের তৃতীয় সূত্র বলে, প্রত্যেকটি ক্রিয়ারই, ক্রিয়া বলতে সেটা বল হতে পারে, প্রত্যেকটা ভেক্টর রাশি আর কি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান
ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে। এই বিষয়টা কি বলে, মানে তুমি যদি আমাকে এফ নিউটন বলে ধাক্কা দাও, আমিও তোমাকে এফ নিউটন বলে ধাক্কা দিব, তাই না? তো এই কনসেপ্ট থেকে একটা বিষয় খেয়াল করো, ধরো এটা হচ্ছে এম ভরের বস্তু, আমরা সংরক্ষণশীল সূত্র এখনই জানবো। ধরো এখানে তোমার কি ছিল, ইউ ওয়ান ছিল, বেগ পরিবর্তিত হয়ে তোমার কি হয়েছে, ধরো এই যে এখানে, ধরো পরস্পরের দিকে সে আসবে, এটা হচ্ছে এম ওয়ান বস্তু, এটা হচ্ছে কি এম টু বস্তু। তো যখন তারা পরস্পরে আসবে, তখন খেয়াল করো এম ওয়ান ভরের বস্তু এম টুর উপর এফ ওয়ান বল, সরি এফ টু বল প্রয়োগ করবে। আবার তুমি যখন এখানে দিবা, মানে এফ এম টু ভরের বস্তু যখন দিবে, তখন এখানে এফ ওয়ান বল কাজ করবে বিপরীত দিকে। এম টু এম ওয়ানকে এফ এদিকে ঠেলবে, আবার এম ওয়ান এম টুর উপর এফ টু পরিমাণ বল প্রয়োগ করবে। তখন ধরো আবার তারা আলাদা হয়ে কি বেগ পরিবর্তিত হয়ে ভি ওয়ান এবং ভি টু হয়ে গেল। বুঝছো কাহিনী? তো এই বিষয়টাকে আমরা বর্ণনা করব কিভাবে, দেখো। পূর্বের চিত্রানুসারে আমরা বলতে পারি না যে এফ ওয়ান সমান সমান মাইনাস এফ টু, কারণ তৃতীয় সূত্র অনুযায়ী আমরা তো তাই জানি, বলটা হচ্ছে কি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো আমরা এখানে আমরা কি বলতে পারি যে এম ওয়ান এ ওয়ান সমান মাইনাস এম টু এ টু, তাই না? তো এখন দেখো আমরা তো এ কে ভাঙাতে পারি, একে কি লেখা যায়, এটা হচ্ছে ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান বাই টি। টি কেন চেঞ্জ হবে না, কারণ হচ্ছে টি তো আমরা সব সময় সেম কাজের জন্যই রাখছি, মানে ধরো সেই সেই মুহূর্তেই তো আমার বেগটা তোমার পরিবর্তন হচ্ছে, তো টাইম উভয় ক্ষেত্রেই কি সেম হবে। তো ভি টু মাইনাস ইউ টু বাই টি, তো এই সূত্র আমরা আগেও দেখছি, এ ইকুয়ালস টু কি ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা। তো এখন যদি একটু খেয়াল করো, তো এম কি হচ্ছে এখানে, ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান সমান মাইনাস এম টু ভি টু মাইনাস ইউ টু, এই দিলাম। তো এখন যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি, যেমন এটা এম ওয়ান হবে, এম ওয়ান আই রে, দেখো এই যে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইকুয়ালস টু মাইনাস এম টু ভি টু প্লাস এম টু ইউ টু। তাহলে যদি আমরা এগুলোকে এখন একপাশে নিই, তাহলে আমরা লিখতে পারি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান সমান কি এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এর অর্থ হচ্ছে যে আমার আগে যে পরিমাণ, পূর্বে কোনো একটা সংঘর্ষের পূর্বে আমার যে পরিমাণ ভরবেগ ছিল, কোনো একটা সংঘর্ষের পূর্বে আমার যে পরিমাণ কি ভরবেগ ছিল, সংঘর্ষের পর পরও আমার কি ভরবেগের পরিমাণ, আদি ভরবেগ এবং শেষ ভরবেগের মান হচ্ছে সেম। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা পরে যাই, তো এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল সূত্র, বুঝছো? আচ্ছা, তো কোনো একটা বস্তু ভরবেগের পরিবর্তন কখন হয়, তো সেটার জন্য আসলে কি জানো, ঘাত বলটা দায়ী। ঘাত বলের কারণে বলের ঘাতের সৃষ্টি হয়। তো আমরা এখন এই বিষয়টা জানবো যে ঘাত বল জিনিসটা কি। ঘাত বল হচ্ছে আম, খুব অল্প সময়ের জন্য খুব বৃহৎ মানের বল অনুভূত হলে, বুঝছো? বৃহৎ মানের বল অনুভূত হলে তাকে ঘাত বল বলে, এক কথায় শেষ। এক কথায় বলতে যে জিনিসটাকে এইভাবে লেখা যায় যে যে বলের মান, মানে যে বলের মানটা হচ্ছে খুব বেশি, ধরো ঘাত বলটা কি, ঘাত বলে ধরো সংঘর্ষ হয়, তো সংঘর্ষ হচ্ছে, তো সংঘর্ষর সময় কি হয় বলতো, মানে অতি অল্প সময়ে বা অনেক কম সময়ে আমরা অনেক বৃহৎ একটা বলের মান অনুভব করি, বুঝছো? তো সেটাই হচ্ছে আমাদের কি ঘাত বল। ধরো হ্যাঁ, যে বলের মান থাকবে অনেক বেশি, যে বলের মান খুবই বেশি কিন্তু ক্রিয়াকাল খুবই কম, তাকে ঘাত বল বলে, বুঝছো? আর বলের ঘাতটা হচ্ছে তো তোমার নর্মাল জিনিস, যে প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়, এটা তোমার বিশেষ কিছু না।
যেটা সহজ, এটা হচ্ছে কি বলের ঘাত। এটা হচ্ছে প্রযুক্ত বল, এবং মানে তোমার বলটা যেই সময়, মানে যেই সময়টুকু পর্যন্ত প্রযুক্ত ছিল, সেই প্রযুক্ত বল এবং ক্রিয়াশীল, মানে প্রযুক্ত বল এবং ক্রিয়াকালীন সময়ের গুণফলকে, ওই এক কথাই ঘুরে ফিরি, প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফলকে আমরা কি বলের ঘাত বলবো, বুঝছো? গুণফলকে বলের ঘাত বলে। আচ্ছা, তো এই বলের ঘাতকে যে দিয়ে প্রকাশ করা হয়, তো যে হচ্ছে এফ এবং টি, বল এবং ক্রিয়াকালের গুণফল, তাহলে এম এ টিও লিখতে পারি, তাই না? তো আমরা চাইলে লিখতে পারি কি ভি মাইনাস ইউ বাই টি, বস্তুর ত্বরণ আছে মানে এই সূত্র, তাহলে এম ভি মাইনাস এম ইউ। দেখো কোন একটা, অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে বলের ঘাত সমান সমান কি ভরবেগের পরিবর্তন। কোন একটা বলের ঘাত হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের সমান, তাই না? এটা আমরা বলতে পারি। এখন দেখো, এখন আমরা দেখবো হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ কাকে বলে? আমি জাস্ট এতটুকুই বলবো, একটা বিষয় খেয়াল রেখো, সংঘর্ষ কাকে বলে। সংঘর্ষ হচ্ছে খুবই অল্প সময়ে দুটি বস্তু পরস্পরকে খুব বড় মানের বল দিয়ে যখন আঘাত করে, তখন তাকে সংঘর্ষ বলে। তোমরা লিখে নিবা যে কি হয়, আহ, খুবই অল্প সময়ে, আমি তো বললামই, আমার কথা শুনে লিখে নিবা। সংঘর্ষটা হচ্ছে কি খুবই অল্প সময়ে, দুটি বস্তু পরস্পরকে অল্প সময়ে প্লাস বড় বড় মানের বল দিয়ে আঘাত করে। বড় মানের বল, sorry, বড় মানের বল দিয়ে আঘাত করে তাকে আমরা সংঘর্ষ বলি। এটা দু প্রকার, একটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কি? ধরো যে সকল সংঘর্ষে তোমার কি হয়, মানে গতিশক্তি সংরক্ষণশীল থাকে, বুঝছো? মানে পূর্বে কি লিখতেছি, সংঘর্ষ, দেখো এটা হচ্ছে কি সর্বদা যে গতিশক্তি বা তোমার কাইনেটিক এনার্জি, সেটা সবই হচ্ছে কি সংরক্ষিত, মানে আগে যা ছিল পরেও তাই, গতিশক্তি সংরক্ষিত থাকবে। এবং পরে হচ্ছে কি অস্থিতিস্থাপক সংঘর্ষ, গতিশক্তি সংরক্ষিত থাকবে না, বুঝছো? এটাই। এখন এখানে ভরবেগের মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টাই হচ্ছে কি মানে গতিশক্তির যেই বিষয়টা। তো পরে যাওয়া যাক, এখন আমরা কি করব, ধরো কোন একটা সংঘর্ষে বস্তুর পরিবর্তিত বেগ, আমরা বলছিলাম না যে ভি ওয়ান এবং ভি টু হয়, সেই মানগুলা বের করার চেষ্টা করবো। এখানে জাস্ট আমি একবার আঁকলাম চিত্রটা। ধরো এখানে হচ্ছে এম ওয়ান এবং এখানে হচ্ছে এম টু, এটা হচ্ছে কি ইউ ওয়ান, আর এটা হচ্ছে ইউ টু। তো সংঘর্ষের পর এই সংঘর্ষ হলো, সংঘর্ষের পর এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে এম ওয়ান, এটা এম টু। এখন আমাদের উদ্দেশ্যটাই থাকবে কি, মানে ধরো আম, মানে ভি ওয়ান এবং ভি টুর মান বের করা। তোমরা 10 সেকেন্ড একটু ধরো পূর্বের টপিকগুলো রিভাইজ দাও, আমি এক্ষুনি আসছি। আই এম ব্যাক। দেখা একটা বিষয়, আমরা ভি ওয়ান এবং ভি টু দেখলাম, তাই না? তো এখানে কি, যে আমরা এই ভ্যালুগুলোর মান বের করবো কিভাবে? তো আমরা ভরবেগের সংরক্ষণশীল সূত্র অনুযায়ী আমরা কি জানি যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান সমান কি এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম, ঠিক আছে? ও আরেকটা বিষয় খেয়াল করো, আচ্ছা এটা দেখো, বলতে ভুলে গেছি।
শক্তির সংরক্ষণশীল অনুযায়ী দেখো এই বস্তুর গতিশক্তি এবং এই বস্তুর গতিশক্তি কি হবে বলো তো? আর কোন একটা বস্তুর গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ এম ভি স্কোয়ার। ধরো ভি বেগে চলমান, এটা হচ্ছে একটু মনে রাখো, এটা ভি বেগে চলমান কোন একটা বস্তুর গতিশক্তি হয় হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এটা সম্ভবত দ্বিতীয় অধ্যায়ে পড়ানোর কথা না। আচ্ছা দেখো, ভি হচ্ছে তোমার ভি বেগে চলমান কোন বস্তুর গতিশক্তি হবে কি হাফ এম ভি স্কোয়ার। এখানে একটা বিষয় খেয়াল করো, তাহলে পূর্বের গতিশক্তি কত ছিল? হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার। কেননা বস্তু যেহেতু দুইটা, সেহেতু এটা হচ্ছে একটা সিস্টেম এবং এটা হচ্ছে একটা কি সিস্টেম, তো আমরা দুই সিস্টেমের গতিশক্তি নিয়ে কাজ করব। তো প্রথমে এটা ছিল, তো পরে হবে কি? পরে হবে তোমার হাফ এম টু, সরি, হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস এখানে হবে কি হাফ এম টু ভি টু স্কোয়ার। এখন অনেকে প্রশ্ন করে যে আসলে এটা এক দিয়ে দুই দিক, যে আসলে এখানে হাফগুলো কেন কাটা যায় না? এই হাফগুলো আসলে কাটা যাবেও না, কারণ এটা তোমার কোনো মানে সমাধানকৃত সমীকরণ না। এটা বলা হচ্ছে কি যে দুইটার ভ্যালুটা সমান হবে এজন্য। তো তুমি হাফ হাফ বাদ দিয়ে দিলে তো সবসময় ভ্যালু সমান হবে না, ত্রুটিপূর্ণ হবে, বুঝছো? এই জন্যে দেখো একটা বিষয়, আমরা 1 নং থেকে কি আনতে পারি, দেখো আমরা এম ওয়ান গুলোকে আলাদা করি। তাহলে আমরা কি লিখতে পারি? যে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম টু ভি টু মাইনাস ভি টু স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার। আমার ডিরেক্ট ভি ওয়ান ভি টু ওয়ান মুখস্থ আছে, কিন্তু ধরো আমি ভুলে গেছি, তো আমি এটাকে বের করব। আমি বের করব কিভাবে? এখন থেকে আমরা বাদ দিতে পারবো হাফ হাফ কাটা। তো এখানে যদি আমরা লিখি যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস ভি ওয়ান আর ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান সমান সমান এম টু, তাহলে এখানে ইউ টু প্লাস ভি টু, এখানে কত হবে? এটা হচ্ছে ভি টু মাইনাস ইউ টু। এটাকে 3 নাম্বার সমীকরণ দিলাম। এখন একটা বিষয় দেখো, তুমি 2 নাম্বার সমীকরণ আমরা কি করব? 2 নাম্বার সমীকরণকেও আমরা এই ফরম্যাটে আনবো। তাহলে এম ওয়ানকে এক পাশে নেই, তাহলে এখানে কি ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান সমান সমান এম টু ভি টু মাইনাস ইউ টু। এটাকে দিলাম 4 নাম্বার সমীকরণ। এখন দেখো, আমরা যদি 3কে 4 দ্বারা ভাগ করি, তাহলে সুন্দর একটা মান চলে আসে। 4 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে, দেখো এখানে আসে কাটা যাবে, কাটা গিয়ে থাকবে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু প্লাস ইউ টু। আচ্ছা ফাইন। এখন দেখো আমি ভি ওয়ানের ভি ওয়ানের মান যেহেতু বের করবো, তাহলে ভি টু কে অপসারিত করতে হবে। তাহলে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ইউ টু, এটাকে দিলাম 5 নাম্বার শব্দ। আচ্ছা দেখো, এখানে অনেকগুলো সমীকরণ দেখে মনে হতে পারে খুব কঠিন, আসলে কিন্তু তা না। আমরা এখন কি করবো, এই যে 4 নং সমীকরণ থেকে আমরা এই যে ভি ওয়ানের মানটা বের করবো, এই ভি ওয়ান, তাহলে এই ভি টু কে আমার কি করতে হবে? অপসারিত করতে হবে। এই জন্য এই ভি টুর মান আমরা মানে চেঞ্জ করলাম। তাহলে ধরো আমরা কি করব, 4 নং সমীকরণ থেকে আমরা পাবো, জাস্ট মানটা বসাবো যে এম ওয়ান ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান, ঠিক আছে? তো এখন আমরা মান বসাবো এম টু, তাহলে এখানে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ইউ টু মাইনাস ভি টু, সবই ঠিক আছে। তো এখান থেকে তুমি ক্যালকুলেশনস করে দেখবা ভি ওয়ান এর মান আসে, এটা হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এটা মনে রাখার উপায় হচ্ছে, এখানে ওয়ান আছে না, এখানে যেহেতু ওয়ান আগে, তাহলে এক আগে আসবে। এখানে ওয়ান আছে, তাহলে এক আগে আসবে। তো এখানে একটা বিষয় দেখো, এই যে ইউ ওয়ান এর কথা বলতেছি, এখন তুমি প্রথম প্রথম পার্টে ওয়ান ওয়ানকে আগে রাখছো, তাহলে 2 নাম্বারটা মাইন্ড করবে। তাহলে কি 1 নাম্বার কি তুমি সুযোগ দিলা? এখন আমরা সবকিছু আবার 2 নাম্বারে চলে আসবে। তাহলে প্লাস টু এম টু ইউ ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এম ওয়ান প্লাস এম টু তো সহজই। আচ্ছা, তাহলে এই সেম ভাবে তুমি যদি জাস্ট ভি ওয়ানের মানটা প্রতিস্থাপিত করো, তাহলে ভি টুর মান বের হবে। ভি টুর মান কত বের হবে বলো তো? জাস্ট ওয়ানের জায়গায় টু হয়ে যাবে, এম টু মাইনাস এম ওয়ান ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, বুঝছো? তো এই দুইটা সমীকরণ অবশ্যই মনে রাখবা, যে এটাতে অনেক সময় মানে কার্যকর থাকে, বুঝছো? মানে এই দুইটা সমীকরণ অনেক কাজের।
এই দিয়ে আমরা প্রচুর ম্যাথ করব। চলো এখন আমরা দেখব হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্র। চলো দেখা যাক নিউটনের মহাকর্ষ সূত্র। একটা বিষয় খেয়াল করি, এখানে বলা হচ্ছে ধরো এখানে তোমার দুইটা বস্তু আছে, তো আমি আগে লিখি। আচ্ছা, এটা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এ বল সর্বদা বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। দেখা একটা বিষয় বলা হচ্ছে, এখানে ধরো একটা M1 এবং M2 বস্তু, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে, ধরো আমি দিলাম ডি। এটা হচ্ছে M1 ভরের বস্তু, এটা হচ্ছে M2 ভরের বস্তু। তাহলে মহাকর্ষীয় বল হচ্ছে কি, বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই দুটোকে যদি আমরা মার্জ করি তাহলে হবে M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এফ সমান সমান জি, কি আছে এখানে, M1 M2 বাই ডি স্কোয়ার। বুঝছো? তাহলে এটাই হচ্ছে সূত্র। এর একক হবে কি, নিউটন। চলো এই জি সম্পর্কে একটু আলোচনা করা যাক। এই জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। জি হলো জি হলো মহাকর্ষীয় ধ্রুবক। আহ, মহাকর্ষীয় ধ্রুবক, তাই না? একে সার্বজনীন ধ্রুবক বলে, বুঝছো? এই একটা এই ধ্রুবক যেটা আসলে ধ্রুবক। অন্যান্য ধ্রুবক তো নির্দিষ্ট খণ্ডকালীন সময়ের জন্য ধ্রুবক থাকে, বুঝছো? অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু এটা হচ্ছে একটা বস কনস্ট্যান্ট। একে সার্বজনীন ধ্রুবকও বলে, ঠিক আছে? তো এই জি এর মান কত? এই জি এর মান হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। তো এককটা কিভাবে আসছে এটা তোমরা আমাকে বলবা। তোমাদের কাজ থাকবে, কাজ কাজ হচ্ছে এই এককটা কিভাবে আসলো এটা আমাকে বলবা। না পারলে আমি আছি। একক কিভাবে আসলো, একক কিভাবে আসলো, আর জি এর সংজ্ঞা, এই দুইটা তোমাদের এইচডব্লিউ। এটা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে বের করবা। যদি বের করতে না পারো তাহলে আমাকে বলবা, আমি ইনস্ট্যান্ট গ্রুপে বলে দিব। আচ্ছা, এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জি, কিংবা অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ
অভিকর্ষ ত্বরণ কাকে বলে? এটা অনেকবার বলা হচ্ছে, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। দ্বিতীয় অধ্যায়েও আমি লিখছি, এর জন্য আমি লিখলাম না। এটা তোমরা সংজ্ঞা কি লিখে নিবে, সংজ্ঞা লিখে নিবে। পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর সময় আমি এই জিনিসটা বলছি। এখন দেখো, একটা হচ্ছে তুমি জি এর মান কয়েকভাবে বের করতে পারবে। একটা হচ্ছে তোমার জি হলো পৃষ্ঠে, মানে পৃথিবীর পৃষ্ঠে আমার জি এর মান কত। দুই নাম্বারটা হচ্ছে এইচ উচ্চতায়, আর তিন নাম্বারটা হচ্ছে কি এইচ গভীরতায়। তো আমরা আজকে এই তিনটা বিষয় দেখবো, একটু খেয়াল করো। পৃষ্ঠে কত হয় এক নাম্বার, এটা পৃথিবী, ধরো এখানে তোমার কি আর দেওয়া, তুমি হচ্ছে এখানে এম। তো তোমাকে পৃথিবী যে বলে টানে তাকে কি বলে, ওজন না? তো ওজন ডাব্লিউ সমান এম জি। আবার আমি যদি এখানে মহাকর্ষীয় বলটা খাটাই, ধরো পৃথিবীর ভর হচ্ছে তোমার বড় হাতের এম, তো সেই বল অনুযায়ী আমি দেখতে পারি যে জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। তো দুটা হচ্ছে সমান, কারণ পৃথিবী যে বলে তোমাকে আকর্ষণ করে সেটাই তোমার ওজন, তাই না? তো আমরা এম জি সমান সমান কি লিখতে পারি, এটা তোমার এইটে পড়ার কথা অবশ্য, তাও আমি আবার বলি। তাহলে এখানে আমাদের আলটিমেটলি আসবে কি, জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে একটা বলতে গেলে সমীকরণ এক নাম্বার। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে। এখন আমরা দেখব হচ্ছে এই উচ্চতায় একটা বিষয় দেখো। ধরো এইটা হচ্ছে পৃথিবী, এখন এই কেন্দ্র থেকে এই উচ্চতায় আমরা তোমার অভিকর্ষ ত্বরণটাকে বের করতে চাই। তো এটুকু বের করলে এটুক থেকে এটুকুকে আমি এইচ ধরি এবং এটুক থেকে এটুকুকে আমি আর ধরি। খেয়াল করো, দেখো আমি যদি দেখি যে জি এইচ, জি এম ডিভাইডেড বাই কি আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই সূত্র যে একদম ভুল তা না, এটা দিয়েও তোমরা অঙ্ক করতে পারবা, তবে আমরা একটু অ্যাকিউরেট অ্যাকিউরেট জিনিসটা শিখতে চেষ্টা করব। তো এটা হচ্ছে হবে, এই সূত্রটা হবে। কিন্তু আমি যেই সূত্র ইউজ করতে উৎসাহিত করি সেটা হচ্ছে, ধরো তোমার আদর্শ মানের সাথে উচ্চতার তুলনা, তোমাদের গ্রাউন্ডে কত, জি এম বাই আর স্কোয়ার না, জি এম বাই আর স্কোয়ার। আর জি এইচ উচ্চতায় কত তুমি মানে আমরা বের করছিলাম জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? তো এখন একটা বিষয় খেয়াল করো। ধরো আমি এখানে দিলাম যে জি বাই জি এইচ, ও সরি উল্টা হয়ে গেল না, আমরা তো জি এইচ বের করব। তো আমি দিলাম জি এইচ বাই জি সমান সমান এখানে কি আসবে, ধরো এখানে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু তুমি কি করলা, জিএমটা উল্টে যাবে না, আমি যদি একবারে উল্টাই দিই, আমি আর লিখলাম না। তো এটা হচ্ছে কি আর স্কোয়ার ডিভাইডেড বাই জিএম। তো জিএম জিএম কাটা চলে যাবে। তো এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে জি এইচ সমান সমান আমরা লিখতে পারি না আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তো এটা হচ্ছে আরেকটা সমীকরণ। তো এই সমীকরণটাকে আমি ইউজ করতে উৎসাহিত করি কারণ এটা মানে বেশি অ্যাকুরেট। সরি ফর দ্যাট। আচ্ছা দেখো, এখন এটাও আমরা শিখলাম। এখন আমরা দেখবো যে এইচ গভীরতায় কত, বুঝছো? এইচ গভীরতায় তিন, এইচ গভীরতায়, এইচ গভীরতায়। তো একটা বিষয় খেয়াল করো, আমরা এখানে কি পড়ছিলাম, তো জি এম বাই আর স্কোয়ার না পৃষ্ঠে। তো এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে দেখো তো, জি বাই আর স্কোয়ারকে রেখে এম কে লিখতে পারি রো ভি। তো পৃথিবী যেহেতু একটা সুষমমূলক না, তবে এই সুষমমূলক ধরে নিলেও কোনো অপরাধ নয়, তাহলে একে আমরা লিখতে পারলাম কি 4/3 আর কিউব। তাহলে এখান থেকে আলটিমেটলি কাটা যাওয়ার পর থাকে 4/3 পাই রো জি আর, তাই না? এই সেম ভাবে যদি আমরা জাস্ট ইয়ার জন্য বের করি, যে জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। আর মাইনাস এইচ কেন, কারণ তুমি এজ গভীরতায় গেছো। তো এখানে হবে তোমার 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, ঠিক আছে? কারণ এখানে তুমি দিলা, তো এটাকেও ভাঙবা। তো তুমি যখন ধরো, আমি চিত্রটা এখানে আঁকি, ধরো এটা হচ্ছে পৃথিবী, তো সরি এটা ধরো পৃথিবী, আর এটা হচ্ছে পৃথিবী। ধরো আমি এইচ গভীরতা সেইটুকু হলো,
তো এইচ গভীরতায় আসলে এটুকু যদি আমার আর হয় পুরাটুকু, তাহলে এটুকু এইচ, তাই না? তাহলে এটুকু কত হবে? আর মাইনাস এইচ। তো তাহলে আমার শুধুমাত্র এই যে এটুকুর আয়তন কত হবে, কারণ তুমি কিন্তু এখানে দাঁড়ায় আছো, তাই না? কারণ তুমি যত গভীরে যাবে তখন তোমার আয়তন কিন্তু ততই কমবে, কিন্তু ঘনত্ব সব জায়গাতে সেমই থাকে, বুঝছো? ঘনত্ব তোমার উপাদানের উপর ডিপেন্ডেন্ট, তার তাপমাত্রা আর উপাদান, তো সেই সাপেক্ষে তার কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা লিখতেই পারি যে এই যে ছোট গোলকটা, এর পরিবর্তিত আয়তন হবে কত? 4/3 পাই আর কিউব, মানে কত? আর মাইনাস এইচ হোল কিউব। বুঝছো কাহিনী এই বিষয়টি? তাহলে চলো আমরা যদি এখন ভাগ করি, যে জিডি ধরলাম, জিডি বাই জি, তাহলে উপরে আসবে কি? 4/3 পাই রো জি আর মাইনাস এইচ ডিভাইডেড বাই 4/3 পাই রো জি আর। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি জিডি সমান সমান আর মাইনাস এইচ বাই আর ইন্টু জি, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি জিডি সমান সমান 1 - এইচ বাই আর ইন্টু জি। তো এই বিষয়টাও দেখতে পারো, এটাও সহজ। এখন বলো তো আমরা কি জানি? আমরা সবসময় মুখস্থ করতাম যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণটা কি? শূন্য, তাই না? চলো এটাকে প্রমাণ করব। তো তুমি যখন আর এ মানে একদম গভীরে যাবা, কেন্দ্রে যাবা, তখন এইচ সমান সমান আর হয়ে যাবে না? ধরো এটা হচ্ছে পৃথিবী, তুমি এখান থেকে এখানে গেলা, তো এটা পুরাটুকুই তো আর হয়ে যাচ্ছে, তাহলে এইচ সমান সমান কি হবে? আর এর সমান না? ফলে দেখো তো তোমার এখানে একদম কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত আসে? 1 - আর/জি, 1 - 1 × জি, তাহলে কত হবে? 0। বুঝছো কাহিনী? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণই হচ্ছে আমাদের আজকে শেষ টপিক। আচ্ছা, এই ঘর্ষণ জিনিসটা কি, তাই না? এই ঘর্ষণ তোমাদের বইয়ে খুব সুন্দর মতো দেওয়া আছে, আমি তাও জিনিসটা বোঝাই। ঘর্ষণ সেটাকে আমরা এফ কে দিয়ে প্রকাশ করি, মানে এফ, ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করা হয় আর কি, মানে যে সকল তো বড়, শুধু ঘর্ষণে লিখি নাকি? ঘর্ষণ কাকে বলি? দেখো তুমি যখন কোনো বস্তু, দেখো তুমি যতই মসৃণ করো না কেন, কোন একটা বস্তু আসলে তো মসৃণ না। ধরো আমি কোন একটা টেবিলে একটা বই রাখছি, মসৃণ দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন একে জুম করব, একে জুম করলে যে কাহিনী দেখা যায় সেটা হচ্ছে এই যে উঁচা নিচা, এই যে উঁচা নিচা এবং উঁচা নিচা। তো এটা ধরো সারফেস, এটা কি হয় যে খাঁজ লেগে যায়, এই যে খাঁজ, খাঁজ বলতে ধরো এই যে খাঁজ, এটা হচ্ছে বই। তো তুমি যখন এদিকে ধরো কোনো একটা বস্তুকে এদিকে গতিশীল করাবা, তখন দেখো খাঁচে খাঁচে একটা মিলে গিয়ে সেখানে গতির বিপরীত দিকে এদিকে একটা বাধা সৃষ্টি করে, তাই না? এটাই হচ্ছে তোমার ঘর্ষণ। ঘর্ষণটা কি? ঘর্ষণ কাহিনী আগে বুঝো। ধরো তোমার দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে, এটা হচ্ছে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকা অবস্থায়, যদি একটির উপর দিয়ে অন্যটি চলে, তখন এদের স্পর্শতলে গতির বিপরীতে যে বাধার কাজ, মানে কি বলে, হ্যাঁ, যে বাধার সৃষ্টি হয়, তাকে আমরা কি বলি? ঘর্ষণ বলি। এবং বাধাদানকারী বলকে ঘর্ষণ বল বলি। এই ঘর্ষণ হচ্ছে আবার কয়েক প্রকার। ধরো স্থিতি ঘর্ষণ, এগুলো সব তোমাদের এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ,
এগুলো আমি একটাও লিখবো না, কারণ প্রত্যেকটা খুবই সিম্পল সিম্পল টপিক, আমি বলে দেবো তোমরা লিখবা। স্থিতি ঘর্ষণটা হচ্ছে ধরো কোনো এক দুইটা বস্তু একে একটা সাপেক্ষে অন্যটা কি আছে স্থির আছে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ কাজ করে সেটাই কি স্থিতি ঘর্ষণ। সব কমন সেন্স। স্থিতি ঘর্ষণের মানটা হয় কি, স্থিতি ঘর্ষণের মান হয় সবচেয়ে বেশি, কারণ নড়তেই পারে না, তাই না? আর গতি ঘর্ষণ কি, পরস্পরের সংস্পর্শে থাকা অবস্থায় একটি বস্তু যখন আরেকটা সাপেক্ষে স্থিতি ঘর্ষণের সময় স্থির ছিল, গতি ঘর্ষণের সময় গতিশীল থাকবে, কমন সেন্স। গতিশীল থাকলে তখন যে ঘর্ষণ কাজ করে তাকে আমরা গতি ঘর্ষণ বলবো। আচ্ছা ফাইন, এটা হলো। আরেকটা হচ্ছে, একটা বিষয় খেয়াল করো, এই গতি ঘর্ষণ নিয়ে আমার কিছু কথা আছে। দেখো ধরো এটা হচ্ছে একটা পৃষ্ঠ, একটু খেয়াল করবা, এটা কোনো একটা পৃষ্ঠতে, এখানে একটা বস্তু, আমি এদিকে বল প্রয়োগ করতেছি, বাহ্যিক বল, এবং আমার ফ্রিকশন এদিকে কাজ করবে, তাই না? এফ কে দিয়ে দিলাম, এফ কে উপরের দিকে কাজ করবে, আমার তলের রিয়াকশন ফোর্স নিচের দিকে কাজ করবে ডাব্লিউ। এখন তো দেখো দেখো, মানে এটা তোমার অভিজ্ঞতার লোকে দেখা গেছে, কিংবা পরীক্ষালব্ধ মান, যে এই গতি ঘর্ষণটা আসলে কি উটন ডিপেন্ডেন্ট, মানে এফ কে প্রপোর্শনাল আর। দেখা গেছে যে এই যে তোমার ঘর্ষণ বল, তা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, বুঝছো? তো এজন্য এই এফ কে সমান সমান ওঠার একটা কনস্ট্যান্ট দিতে হয়, এটা হচ্ছে তোমার মিউ কে আর। এই মিউ কে কে বলা হয় কি, গতি ঘর্ষণ গুণাঙ্ক। অনেকে গতি ঘর্ষণ গুণাঙ্ক বলে, আবার অনেকে গতি ঘর্ষণ সহগ বলে। আচ্ছা, গতি ঘর্ষণ সহগটাও বলে। আচ্ছা এখন তুমি দেখো, রিঅ্যাকশন ফোর্স কিন্তু সবসময় দেখো আর সমান সমান ডাব্লিউ, যেহেতু বস্তু স্থির তাহলে উপরে যে পরিমাণ বল নিচেও সেম পরিমাণ বল, তাহলে আর সমান ডাব্লিউ। তো আর সমান আমরা কি বলতে পারি, এম জি না? তাহলে মনে রাখবা যে তোমাদের লেভেলে সব সময় বলের মান কত হবে, এফ কে সমান সমান মিউ কে আর, অথবা তোমার এখানে হবে কি মিউ কে এম জি। বোঝা গেছে? তো এই বিষয়টা খেয়াল রাখবা। আচ্ছা, পরে দেখো একটা বিষয়, আম, পরে হচ্ছে ধরো আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কাকে বলে? আবর্ত কি, আবর্তনশীল। আবর্তনশীল মানে হচ্ছে ধরো কোনো একটা বস্তু কখন আবর্তনশীল থাকে, যখন গড়ায়, তাই না? আবর্ত ঘর্ষণ, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর, মানে একটা বস্তু যখন অন্য একটা বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে, তখন তাদের স্পর্শতলে যেই বাধার ক্রিয়া করে, এটা হচ্ছে গড়িয়ে চললে। তুমি দেখো আমি প্রত্যেকটা সংজ্ঞা লিখে দিছি সবসময় অধ্যায়ে। আজকে শুধুমাত্র তোমাদের এটুকুই কাজ, আমি প্রথম কোনো ক্লাসে তোমাদেরকে আমি সংজ্ঞা লেখার দায়িত্ব দিলাম। তো তোমরা প্লিজ একটু ভালো মতো দায়িত্বটা পালন করার চেষ্টা করবে। ধরো স্থিতিকর্ষণ গুণাঙ্ক কাকে বলে, গতিকর্ষণ গুণাঙ্ক কাকে বলে, এটা তুমি লিখবা। লেখার পর লিখবা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কি? আবর্ত ঘর্ষণ হচ্ছে তোমার একটা বস্তু যখন অন্য কোনো বস্তুর উপর আহ, দিয়ে ঘুরিয়ে চলার সময় তাদের স্পর্শতলে তোমার গতির বিপরীতে যে মানে বাধার কাজ করে, বুঝছো? চলার সময়, এটা হচ্ছে ঘুরিয়ে চলার সময়। ঘুরিয়ে চলার সময় তাদের স্পর্শতলে তোমার কি হবে, যে ঘর্ষণ বল কাজ করবে, যে ঘর্ষণ তোমার কি গতির বিপরীতে কাজ করে, একে আমরা বলবো কি আবর্ত ঘর্ষণ, তাই না? একটা কথা মনে রাখবা, যে আবর্ত ঘর্ষণের মান হচ্ছে সবচেয়ে কম, এবং সবচেয়ে বেশি কি স্থিতি ঘর্ষণ। আবর্ত ঘর্ষণের মান কি সবচেয়ে কম। আরেকটা কি প্রবাহী ঘর্ষণ। প্রবাহী বলতে সাধারণত আমরা বায়বীয় কিংবা তরল পদার্থকে বুঝি। তাহলে যখন আহ, কোনো বস্তু প্রবাহীর মধ্য দিয়ে গতিশীল হয়, কোনো বস্তু প্রবাহীর মধ্য দিয়ে যখন গতিশীল হয়, তখন তাদের, মানে তখন বস্তু যে ঘর্ষণ বল মানে অনুভব করে তাকে আমরা কি বলবো, প্রবাহী ঘর্ষণ বলবো। আমার মুখের কথাটা একটু খেয়াল করো,
এবং তোমরা অবশ্যই এটা সংজ্ঞা লিখে গ্রুপে জমা দিবা, নোট জমা দিবা। তোমরা অবশ্যই নোট জমা দিবা। যদি নোটে কোনো সমস্যা হয় আমি নিজ দায়িত্বে সবগুলো সংজ্ঞা আবার লিখে দিব। কিন্তু তোমরা আগে একটু নিজে অভ্যস্ত হও। তাহলে প্রবাহী ঘর্ষণ কাকে বলে? যখন কোনো বস্তু প্রবাহীর মধ্য দিয়ে গতিশীল হয় তখন তাকে প্রবাহ, তখন বস্তু যে ঘর্ষণ অনুভব করে বা যে ঘর্ষণ বল অনুভব করে তাকে প্রবাহী ঘর্ষণ বলা হয়। বুঝছো? আচ্ছা, আর তোমাদের কাজ থাকবে, তোমাদের কাজ তোমাদের কাজ থাকবে তোমাদের বই থেকে ঘর্ষণের সুবিধা, ঘর্ষণের সুবিধা প্লাস ঘর্ষণের অসুবিধা, একটা হচ্ছে ঘর্ষণ কমানোর উপায়, কমানোর উপায় এবং বাড়ানোর উপায়, এই জিনিসটা তোমরা, বাড়ানোর উপায় এটা তোমরা পড়ে নিবা। কারণ এখানে বোঝার কিছুই নাই। এই ক্লাসে যতটুকু বোঝানো হয়েছে তোমরা বলতে গেলে যারা এবার পরীক্ষা দিবে তারাও যদি এই ক্লাসটা করে তাহলে তারা মানে ধরো আহ, পরীক্ষা দিতে দিতে হলে তো কয়েকবার চর্চার প্রয়োজন হয়। তো যদি কেউ নতুন এই অধ্যায়টাও করে, 2-3 বার করলেও ধরো সেইটুকু দিয়ে বোর্ড পরীক্ষায় চলে যেতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমার কথাগুলো খেয়াল রাখবে। এটা তোমাদের SW, তোমরা অবশ্যই এটা লিখে গ্রুপে জমা দিবা। আচ্ছা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।